সন্ধ্যায় পাত্রপক্ষ আসে। স্বামী ঠিকই বলেছিল, পাত্র অসম্ভব সুন্দর। এই পাত্র কোনো পরিবারই হাতছাড়া করবে না। জান্নাত রান্নাঘর থেকে উঁকি দিয়ে সব দেখেছে। রান্নাঘরে হরেক রকমের সন্ধ্যার নাস্তা এবং মেহমানদের জন্য ডিনার তৈরি হচ্ছে। সুহানা বিদেশি ৬ পদ রেঁধেছে। জান্নাতের হাতের মাছ ভাজা চমৎকার। সারাফত চৌধুরী জান্নাতকে মাছ, মাংস এবং বাঙালি আইটেমগুলো রাঁধার নির্দেশ দিয়েছে। রুহির ৩ ভাই অতিথি আপ্যায়নে ব্যস্ত। ৩ ভাইয়ের পরনে পাঞ্জাবি। সুহানা জান্নাত রান্না শেষ করে দ্রুত ঘরে গিয়ে শাড়ি পাল্টে নিচে নেমেছে। জান্নাত নিচে নেমে আড়ষ্টতায় অতিথিদের সামনে যায়নি। অনেক অচেনা পুরুষ মানুষ যদি স্বামীর কথা শোনায়, সে রান্নাঘরে ঢুকে বসেছিল। খানিক বাদে স্বামীরই রান্নাঘরে ঢুকে বলল, জান্নাতুল। জান্নাত ঘুরে তাকায়। দুজনকে দেখছে। জান্নাতের পরনে হালকা বেগুনি রঙের একটা সিল্কের শাড়ি, স্বামীরের গায়ে সাদা পাঞ্জাবি। জান্নাত লোকটাকে দেখছে নিমেষহীন। লম্বা শ্যামলা সুঠাম দেহের গম্ভীর চেহারার লোকটাকে পাঞ্জাবিতে খুবই কম দেখে জান্নাত। লোকটাকে পাঞ্জাবিতে অন্যরকম লাগে, ভীষণ অন্যরকম। বসার ঘরে এসো, অতিথিদের সাথে পরিচয় করিয়ে দেব। স্বামীরের বউকে দেখতে চাইছেন ওনারা। আমি যাব? হ্যাঁ চলো। আর শোনো, ওখানে বেশিক্ষণ থাকবে না, সালাম দিয়ে চলে আসবা। একটু বাদে গিয়ে রুহিকে ডেকে আনবে। জান্নাতকে দেখতে পেয়ে রুহি মুখ ভার করল। চোখের কোণে পানি এসেছে। জান্নাত এগিয়ে গিয়ে আগলে ধরে রুহিকে। কেঁদো না আপু, আব্বা তো বললেন তানভীর ভাইয়ার শ্বশুরবাড়ির লোক হিসেবে এসেছে, বিয়ের কথা তুলবে না তো? রুহি নড়ছে না, রাগী রাগী কণ্ঠে বলে, তো তোমার স্বামী আমাকে নিতে পাঠিয়েছে, এখন কি করতে হবে? শাড়ি পরে তাদের সামনে গিয়ে হেঁটে দেখাতে হবে? শাড়ি পরতে হবে না, সুন্দর একটা 3 পিস পরবে, আমি বের করে দিচ্ছি। জান্নাত বেছে বেছে একটা আঘানোর 3 পিস বের করতেই রুহি এক ঝটকায় সেটা ফেলে দিল। জান্নাত চমকে ওঠে, রুহির মুখের দিকে তাকিয়ে অস্ফুটে বলে, তোমার ভাইয়া বকবে। রুহি কাঁদতে শুরু করে। জান্নাত এগিয়ে গিয়ে রুহির একটা গালে হাত রেখে বলে, তোমার কি কারোর সাথে সম্পর্ক আছে রুহি আপু? রুহি নিশ্চুপ। জান্নাত আবারও প্রশ্ন করে বসে। তন্ময় ভাইয়া? হকচকিয়ে ওঠে জান্নাতের চোখে চোখ রাখে রুহি। ঠিক তখনই স্বামীর ঘরে ঢোকে। ওরা দুজন চুপচাপ হয়ে যায়। একবার বোন, একবার মেঝেতে পড়ে থাকা 3 পিসটা দেখে স্বামীর রুহিকে বলে, চুপচাপ এটা পরে নিচে যা, চুপচাপ, উইদাউট এনি ওয়ার্ড। স্বামীরের কণ্ঠে কিছু একটা ছিল। রুহি ভীষণ ভয় পেয়ে তৈরি হয়ে নিচে গেল। জান্নাত দাঁড়িয়ে আছে, মুখটা মলিন করে। স্বামী রক্ষে বলল, আর আপনি ঢ্যাং ঢ্যাং করে নিচে যেতে জানো না দেখি। মোশাররফ হাওলাদার, বরিশাল সদরে হার্ডওয়্যার সফল বিজনেস তার। তায়েব মারুফ মেধা আর তন্ময়ের বাবা। বেটে খাটো ও শান্ত স্বভাবের লোকটা হতভম্ব হয়ে তার ছোট ছেলের দিকে তাকিয়ে আছে। ছেলেটা তার সাথে রসিকতা করছে কিনা বুঝতে পারছে না। তন্ময়ের চোখ মুখ স্বাভাবিক। বাবার 2 পাশে ভ্রু চুচকে দাঁড়িয়ে থাকা বড় 2 ভাইকে উপেক্ষা করে আবারও বলে ওঠে, রুহিকে বিয়ে করতে চাই। শোন তন্ময়, মজা করবি না। তন্ময় তায়েফের দিকে তাকিয়ে বলে, মজা না, আম সিরিয়াস। আমরা একে অপরকে বিয়ে করতে চাই। 5 বছর 4 মাসের সম্পর্ক আমাদের। মেধা দাঁড়িয়ে আছে অদূরে। এখন বাড়িতে একটা ঝামেলা লেগে যাবে। সে কিভাবে সবটা সামাল দেবে বুঝতে পারছে না। আইঢাই করছে সে। ঝামেলা লেগেছে চোখের পলকে। তবে তন্ময়কে দমানো যায়নি। মোশাররফ হাওলাদার অবাক হয়ে বলে, তুমি এত কিছুর পরে কি করে ওই মেয়ের সাথে সম্পর্কে জড়াতে পারো? সম্পর্ক 5 বছরের আমাদের আব্বু, তোমাদের ঝামেলা শুরু হবার আগেই। ছোটবেলায় শুনতাম তোমরাও তো চাইতে আমার আর রুহির বিয়ে হোক। এটা এখন সম্ভব না। এই বিষয়টা আজ এখানে থামিয়ে দেবে, আর কখনো বলবে না। বিয়ে আমি রুহিকেই করবো আব্বু, খুব শিগগিরই। মোশাররফ হাওলাদার ছেলের ওপর উচ্চবাচ্য করলেন না। ছেলে যথেষ্ট বড়। একজন 26 বছর বয়সী ছেলেকে আর যাই হোক জীবনসঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রে জোর জুলুম করা যায় না। তিনি শুধু শীতল কণ্ঠে বলেছে, যদি ও বাড়ির সবাইকে মানাতে পারো তো মানিয়ে যা খুশি করো, আমরা এর মধ্যে নেই। তিনি খুব ভালো করে জানে তন্ময় পারবে না কাউকে মানাতে। তাই বড় 2 ছেলেকে শান্ত করে বলেছে, নিশ্চিন্ত থাকো, ও ওই মেয়েকে বিয়ে করতে পারবে না। প্রকাণ্ড এক চর এবং চেঁচামেচির বিকট শব্দে দোতলা থেকে ছুটতে ছুটতে নামছে জান্নাত। মেহমান বিদায় করে কেবলমাত্র দোতলায় উঠে বিছানায় শুয়েছিল সে। পিঠ ব্যথা করছিল। বিকেল থেকে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করেছে বলে। নিচে কি হচ্ছে না হচ্ছে সে ব্যাপারে অবগত নয় সে।
সিঁড়ির প্রত্যেকটা ধাপ যখন অতিক্রম করছিল, তার হৃদস্পন্দন অস্বাভাবিক মাত্রায় বেড়ে যাচ্ছিল। বাড়িতে একটা ঝামেলা লাগবে জানতো। এত তাড়াতাড়ি লেগে গেল কি? রিজিয়া কাঁদছে। বহু কষ্টে সে মেজ ছেলের হাতটা ধরে রেখেছে। সায়নকে চেঁচিয়ে বলেছে, এই রুহিকে সরা, এখান থেকে সরা। সায়ন কাউকেই সরায় না, উল্টো চোখ লাল করে মেঝেতে পড়ে থাকা রুহির দিকে তাকিয়ে আছে। গালটা লাল হয়ে আছে রুহির। এত বড় চড়ের ধাক্কা নিতে পারেনি তার হালকা পাতলা শরীরটা। চড় খাওয়া গালে হাত রেখে ভেজা দুটো চোখ তুলে সে শুধু বাবা আর ভাইদের দেখছিল। প্রত্যেকের দৃষ্টিতে ভীষণ রাগ এবং হতভম্ব ভাব। একই সাথে রাগে কাঁপছিল সবাই। চড়টা খেয়েছে যথারীতি স্বামীরের হাতের রুহি। এমনটা পরিকল্পনা ছিল না রুহির, তবুও তাকে এই কদম ওঠাতেই হলো। আজই তাকে বলছিল তার বিয়ের আলাপ হবে না, অথচ মেহমানরা যাওয়ার আগে তাদের মধ্যে মহিলা যে মুরব্বী ছিলেন রুহিকে কাছে টেনে নিয়ে সবাইকে উদ্দেশ্য করে বললেন, মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে। এবার আপনারা অনুমতি দিলেই আনুষ্ঠানিক ভাবে আসি। রুহির পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল যখন, সারাপাত চৌধুরীও হাসতে হাসতে সায় দিল রুহির ভাইয়ারাও। রুহি তপরাতে লাগলো মেহমান বিদায় হবার আগ পর্যন্ত। বাড়ি খালি হতেই হিতাহিত জ্ঞান হারিয়ে গিয়ে মাকে বলেছে তন্ময়ের কথা। সেখান থেকেই শুনে ফেলেছে স্বামীর। চর খেয়ে এখন আর নিজের জন্য ভয় লাগছে না রুহির, তার শুধু ভয় তন্ময়কে নিয়ে। মেজ ভাইয়া কী করবে এখন? সায়ন এবং বড় ভাইয়াও আজ খ্যাপাটে হয়ে উঠেছে। চেহারা দেখে মনে হচ্ছে তারা জান দিয়ে দেবে, তবুও তন্ময়ের কাছে রুহিকে বিয়ে দেবে না। বাড়ির পরিবেশ থমথমে হয়েছিল স্বামীর গর্জনের অপেক্ষায়। বাবা আর বড় ভাইকে ডিঙ্গিয়ে এসে রুহিকে বলে, হাত পা ভেঙে বোনকে আজীবন পালবো, তবু ওই কুকুরের কাছে দিব না। তন্ময় ভালো ছেলে। আরও একটা চর পড়ল রুহির গালে। চরটা দিল রাজন। সুহানা এগিয়ে গেল। পাগল হয়েছো তোমরা? এত বড় মেয়েকে মারছো? আরে এভাবে মেরো না, চলো সবাই মিলে বোঝাই। রুহি, তুমি এটা ঠিক করলে না, খুব বোকামি করলে। রুহি কাঁদতে কাঁদতে বলছে, কোনো বোকামি করিনি। তন্ময় ভালো ছেলে, আমি ওকে ছাড়া কাউকে বিয়ে করব না। স্বামীর তেতে উঠল। করবি, এক সপ্তাহের মধ্যেই করবি। জান্নাতুল সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল সবকিছু, আর এক পা বাড়িয়ে সামনে আসার সাহস হচ্ছিল না তার। বাড়ির প্রত্যেকের রুহি আপুর উপর রেগে আছে, ওকে বাঁচানোর কেউ নেই এখানে। সায়ন গিয়ে তুলল বোনকে, বরফ শীতল গলায় বলল, জমি নিয়ে খুনাখুনি হতে যাচ্ছিল, আর তুই চাইছিস সংসার করতে ও বাড়ির ছেলের সাথে? তোদের ওই জমি নিয়ে না আমার মাথা ব্যথা, না তন্ময়ের ছোট ভাইয়া। আমরা দুজনকে পছন্দ করেছি তোদের ওই জমি নিয়ে ঝামেলা শুরু হবার আগেই। হতভম্ব হয়ে বাড়ির সবাই রুহির মুখের দিকে তাকিয়ে আছে। এই মেয়ে তেজ দেখিয়ে কথা বলছে ওই তন্ময়ের জন্য। সারাপাত চৌধুরী মেয়ের কাণ্ড দেখে বুকে হাত চেপে বসে রইলেন। রিজিয়া ছুটে গিয়ে স্বামীর পাশে বসে পড়ল। স্বামীর রুহিকে বলল, ঘরে যা, ঘরে গিয়ে তোর ফোন ল্যাপটপ এনে আমার কাছে দে। কলিং বেল বেজে উঠল হঠাৎই। বসার ঘরে দাঁড়িয়ে থাকা প্রতিটি লোক নিজেকে সামলায়। স্বামীর আশেপাশে তাকিয়ে জান্নাতকে সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে থাকতে দেখে চেঁচায়, ওখানে উপরে যাও। জান্নাত স্বামীর আদেশ পালন করতে তাই করল। রুহিকে এসে ধরল, পা বাড়ালো সিঁড়ির দিকে। স্বামীর গিয়ে দরজা খুলে দেয়। 1 মিনিট পেরিয়ে যায়। স্বামীরের মুখে কিছু গালাগাল শুনতে পেয়েই রুহি আর জান্নাত দুজনে আবারও নিচে নেমে আসলো। তন্ময়কে দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেই চোখ জোড়া কোঠা থেকে বেরিয়ে আসতে চাচ্ছে জান্নাতের। অপরদিকে রুহি যেন এক্ষুনি পড়ে যাবে নিচে, এমনভাবে কাঁপতে শুরু করে দেয় সে। তন্ময় এসেছে বিয়ের প্রস্তাব নিয়ে, সরাসরি রুহির বাবা ভাইদের কাছে। স্বামীর আজ প্রচণ্ড রাগে কিছুক্ষণ কাঁপে, তারপর হেসে ফেলে। প্রচণ্ড রাগে মানুষ যখন উন্মাদ হয়ে যায় তখন যেভাবে হাসে ঠিক সেভাবে হেসে বলে, তুই বোকা নাকি ওভার কনফিডেন্ট রে? সায়ন আসে। এখান থেকে এক্ষুনি বের হ তন্ময়, এক্ষুনি। রাজন আসে। আমার বোনকে তোকে দেব না, দুনিয়া উল্টে গেল না। তন্ময় স্বামীরের গালাগাল হজম করে এগিয়ে যায় সারাফাতের কাছে। গিয়ে একেবারে পাশে বসলো সে। সবাইকে উপেক্ষা করে শুধুমাত্র সারাফাতের কাছ থেকেই রুহির হাত চাইল সে। ওরা 3 ভাই টেনে হিঁচড়ে বাড়ি থেকে বের করতে চাইল তন্ময়কে এক প্রকার। রুহি সিঁড়িতে দাঁড়িয়ে শুধু কাঁদছিল। তন্ময় এ বাড়িতে বিয়ের কথা বলতে এসেছে। মোশাররফ হাওলাদারের কানে যেতেই
ছুটে চলে আসে বড় দুই ছেলেকে নিয়ে। তন্ময় স্বামীরের মার খাবে এটা ভেবে ভয় পেয়ে ছুটে এসেছে তারা। এসে হয়েছে অপমানিত। সারাপাত চৌধুরী সমস্ত দোষ তন্ময়কে দিয়ে যা নয় তাই বলে কথা শুনিয়েছে হাওলাদারদের। মোশাররফ হাওলাদার ছেলেরাও ছাড়েনি, সমস্ত দোষ রুহিকে দিয়ে কথা শুনিয়েছে চৌধুরীদের। স্বামীরের মেজাজ বিগড়েছে, শুরু করেছে ধাক্কাধাক্কি, বাড়ি থেকে একেবারে বার করেছে। তাকে বার করেছে। জান্নাত শুধু চেয়ে চেয়ে দেখছে মানুষটা এত ভয়ঙ্কর হয়ে ওঠে কেন, এতটা ভয়ঙ্কর হতেই হবে বা কেন। কিছুক্ষণের মধ্যে বিরাট সিন ক্রিয়েট হয়ে গিয়েছে। আশেপাশের বাড়ি থেকে ব্যারিস্টার সাহেব এলেন, ব্যবসায়ী রহমতুল্লাহ এলেন গণ্ডগোলের শব্দে। ও বাড়ি থেকে মহিলারা ছুটে এসেছে তায়েব মারুফের বউরা। মেধা এসে মোশাররফ হাওলাদার, তন্ময় এবং তায়েব মারুফকে নিয়ে যায়। এত কিছুর পর স্বামীর রুহিকে ছেড়ে দেয়নি, ভীষণ ভয়ঙ্করভাবে ধমকেছে। যদি কখনো আর ওই তন্ময়ের কথা ভাবতে দেখি তবে একেবারে হাত পা ভেঙে ফেলবো তোর। রাত জেগেছে রুহি। বাড়িতে আশেপাশের বাড়ি থেকে আসা লোকগুলো চলে গিয়েছে। রিজিয়া এসেছে মেয়ের কাছে ঘুমাতে। রুহির ফোন জব্দ করেছে ওর ভাইয়েরা। সারাফাতের নির্দেশে রিজিয়া এখন থেকে রুহির ঘরে থাকবে। অনেক রাতে নিচতলায় চৌধুরী পুরুষদের গোপন বৈঠক বসেছে। এবারের মেয়েকে কলঙ্কিত করার জন্য হাওলাদাররা তন্ময়কে ব্যবহার করেছে, এটাই তাদের গবেষণার ফল। স্বামীর সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বোনকে 7 দিনের মধ্যেই বিয়ে দিয়ে দেবে, তাও ওই তন্ময় থেকে যোগ্যতা সম্পন্ন ডাক্তারের কাছেই। হাওলাদারদের পরিকল্পনা পানি ঢালবে স্বামীর। রাতে যখন রেজিয়া রুহির পাশে শুলো, রুহি মায়ের গলা জড়িয়ে ধরে ফোপালো, মা গো, আমি মরে যাব, তুমি কিছু করো। রিজিয়াও মেয়েকে ধমকালেন, এই বিয়ে কখনোই রুহির জন্য ভালো হবে না। সারা জীবন কাদার চেয়ে রুহি কয়েকদিন কাঁদুক। মেয়ের কান্নাকে তাই পাত্তা দিলেন না তিনি। রাত 1:30টার সময় স্বামীর শোবার ঘরে ঢুকল। জান্নাত তখনও জেগেছিল। রুহির জন্য তার কষ্ট হচ্ছে ভীষণ। এ বাড়িতে রুহিকে সে সবসময় ননদ নয়, বরং একজন বোন হিসেবে পেয়েছে। জান্নাতের সবসময় খেয়াল রাখার চেষ্টা করেছে মেয়েটা। তার সব পরিস্থিতিতে আজ জান্নাত বুক ভরে শ্বাস নিয়ে অপেক্ষা করছিল স্বামীরকে বোঝানোর চেষ্টা করবে সে। লোকটা বকলে বকুক, প্রয়োজনে পা ধরবে, এটুকু সে করতেই পারে। স্বামীর জান্নাতকে জেগে থাকতে দেখে ঘুমাতে বলে। জান্নাত আইটাই করে ওঠে। একটা কথা বলবো? কি? যদি রুহি আপুর কথাটা একটু ভেবে দেখতেন। আপু কষ্ট পাচ্ছে। যা করছে ওর ভালোর জন্যই, আর তুমি এসবে ঢুকো না। বলছিলাম রুহি আপু। বললাম না তুমি এসবে ঢুকো না। এই ধমকটা গায়ে মাখলো না জান্নাত, আবারও নির্লজ্জের মতো বলে, আপু একজনকে ভালোবাসে। এ বেয়াদব, কথা কানে যায়নি? লাফিয়ে ওঠে জান্নাত। স্বামীর দৃষ্টি পরিবর্তিত হচ্ছে ক্রমশ, চোখ পাথরের মতো খেকিয়ে ওঠে। ছোটর মতো থাকবে। কেউ সাজেশন চেয়েছে তোমার থেকে? চেয়েছে? এই ব্যবহার এখন আর খুব একটা আঘাত করতে পারে না জান্নাতকে। সে অভ্যস্ত এতে। বলে, আমি তো রুহি আপুর ভাবি, আমি সাজেশন দিতে পারি না। চূড়ান্ত হতবাক স্বামীর। বউ তাকে প্রতি উত্তর করছে দেখে মাথাটা রাগে দপদপ করে উঠছে। আজ এতক্ষণে ভীষণ আহত জান্নাত। সংসারের 5 মাসে কথার মারপ্যাচ খুব ভালোই শিখেছে সে। স্বামীর এই তাচ্ছিল্য ভরা কথাটা মনে গেঁথে নিয়ে 2 চোখের পানি ছেড়ে দেয়। ধীরে ধীরে কান্না মিশ্রিত গলায় বলে, আর যখন সংসারের শুরুর দিনগুলোতে আপনি দেখাতেন জান্নাতুল আমার বোনদের দেখভাল করবে, ওদের ভাবি তুমি সম্পর্কে ওদের বড়, ওদের যত্ন করবে, তখন আপনি ভাবেননি মাসিকে এত দরদ দেখানো বা দরদ শেখানো উচিত নয়? স্বামী তাকিয়ে আছে। জান্নাত বলতে থাকে, বউ বোনদের খেদমত করলে খুশি হন, আর বউ ওদের ব্যাপারে পরামর্শ দেবে না? খুব কথা শিখেছো না? এসব কার কাছ থেকে শেখো তুমি? খুব ঠান্ডা ছিল স্বামীরের গলা, ঝড়ের পূর্বাভাস। জান্নাত নিজেকে সামলে নিয়ে চোখ মুছে উঠে দাঁড়ায়। সে আর রাগাতে চায় না লোকটাকে। মাঝরাতে বাড়ির লোকগুলো চলে এলে লজ্জায় পড়তে হবে জান্নাতকে। সবার সামনে বেয়াদব ফাজিল, এক চর মারবো, তুলে আছাড় মারবো, এসব বলে বলে এক শেষ করে দেবে। জান্নাত উঠলে স্বামীর ওর হাত ধরে টেনে বসিয়ে দেয়, তবে চেঁচায় না স্বামীর। আজ নিচে এত হম্বিতম্বি করে মাথা ধরিয়েছে। জান্নাতের দিকে রাগী দৃষ্টি রেখে ধীরে ধীরে বলল, ওই মেধা না? ওই মেধার সাথে মিশে এত কথা শিখেছিস তুই? জান্নাত চুপচাপ স্বামীরের চোখের দিকেই তাকিয়ে আছে। এই চোখ নামা, তারপর জবাব দে। ওই মেধা তোকে এসব শেখায় না? জান্নাত চোখ নামায়, তবে জবাব দেয় না। স্বামীর রাগে কাঁপছে, বিড়বিড় করে মেধাকে গালি দিচ্ছে। 12 ভাতেরই একটা,
জান্নাত আর সহ্য করতে পারল না, আহত গলায় বলল, ছি, এসব কি বলছেন? স্বামী তাকিয়ে আছে। জান্নাত আর নিজের মুখে লাগাম টানতে পারল না, ভয় ডর ভুলে গিয়ে বলে দিল, ডিভোর্সি হলে সে 12 ভাতারি? আপনিও তো ডিভোর্সি ছিলেন, তবে কি আপনিও 12 ভাতারি? চুপ, একেবারে চুপ, অসভ্য ফাজিল মেয়ে। জান্নাতের বুক কাঁপে প্রত্যেকটা ধমকে। সে স্থির হয়ে বসে থাকে। স্বামীর ওর চোয়াল মৃদু চেপে ধরে, বিছানার চাদর খামচে ধরে জান্নাত। দাঁতে দাঁত চেপে স্বামীর বলে, খুব ক্লান্ত আমি, নয়তো আজ তোমার কপালে দুঃখ ছিল। যা যা অপছন্দ করি তুমি কোনো না কোনোভাবে সেগুলো করে আমাকে খোঁচাতে চাও। আমি বুঝি জান্নাতুল, এসব করে নিজের কপালে দুঃখ ডেকে এনো না। নির্বাক হয়ে তাকিয়ে আছে জান্নাত। এই লোকটা আজ দুপুরেও তো জান্নাতের কত ভালোবাসা দিল বদ্ধ ঘরে। দীর্ঘ সময় জান্নাতকে ভালোবাসায় মত্ত থেকে কত আদরে নামে ডেকেছে, কত আদর করেছে। এখন তবে এত গালিগালাজ কি করে করতে পারছে? জান্নাতের অবচেতন মনই উত্তরটা দেয়। পুরুষ মানুষ, স্বার্থের কারণে এরা নারীর পায়ে পড়বে। যেখানে নির্বিঘ্নে জান্নাতকে ভোগ করতে চাইলে দুটো আদর মাখা কথা বলা খুব কষ্টকর কিছু না। জান্নাত ভুল ভেবেছিল। এগুলো মানসিক রোগ নয়, কখনোই মানসিক রোগ নয়। এগুলো নিজস্বতা এই মানুষটার। হ্যাঁ, নিজস্বতাই। জান্নাত আস্তে করে বলল, লাগছে? স্বামীর ওর চোয়াল থেকে হাত সরিয়ে নেয়। জান্নাত চুপচাপ উঠে দাঁড়িয়ে বিছানা গোছাতে শুরু করে। স্বামীর কথা না বাড়িয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে ঢোকে। রুহিকে নিয়ে এমনিতেই ভীষণ চিন্তিত, তার ওপর দাম্পত্য ঝামেলা তৈরি করার প্রশ্নই ওঠে না। জান্নাত তো পুরোটাই তার নিয়ন্ত্রিত, ওকে নিয়ে এত মাথা ঘামানোর কিছু নেই। ওয়াশরুম থেকে বেরিয়ে স্বামী দেখলো জান্নাত বিছানা থেকে একটা বালিশ ওঠাচ্ছে। চেঁচিয়ে উঠল স্বামী, এসব নিয়ে মেঝেতে শোয়ার চিন্তা ভাবনা করলে থাপড়ে সবগুলো দাঁত খুলে ফেলবো। জান্নাত বালিশের কভার খুলতে খুলতে ভাবলেশীন কণ্ঠে জবাব দেয়, বালিশের কাভারটা পাল্টে দিচ্ছিলাম, ওর মাথা থেকে তেল লেগে গিয়েছে। দিন গড়িয়েছে 2 দিন। রুহিকে কড়া পাহারা দিচ্ছে বাড়ির সবাই, সারাফাতের নির্দেশে। 5 মিনিটের জন্য নজরের বাইরে যেতে দেয় না কেউ। রুহির কাছে একটা গোপন বাটন ফোন ছিল। ওয়াশরুমে ঢুকে কল ছেড়ে দিয়ে তন্ময়ের সাথে যোগাযোগ রাখতে পেরেছে তাই। তো সারাফাত চৌধুরী তার বড় 2 ছেলেকে নিয়ে বসে মিটিং করে ঠিক করেছে রুহিকে আংটি পরিয়ে যাওয়ার পরপরই আকটটা সেরে ফেলবে। পাত্রপক্ষ তাদের সিদ্ধান্ত জানিয়েছে, আগামীকাল এসে আংটি পরিয়ে যাবে। রুহি এর মাঝে বহুবার ওর কাছে গিয়ে ধর্ণা দিয়েছে বিয়েটা করবে না, তাই কেউ ভ্রুক্ষেপ করেনি, একমাত্র জান্নাত এবং সুহানা ব্যতীত। কিন্তু তাদেরই বা কী করার আছে? রুহির বাবার মা আর ভাইদের দিন গিয়ে তারা সিদ্ধান্ত দেবার কে? আগামীকাল আংটি পরাতে আসবে শুনে রুহির প্রাণ বেরিয়ে যায়। কল ঘরে ঢুকে তন্ময়কে কল করে সে কী কান্না। তন্ময় চাকরিটা পেয়েছে, তবে তার মাথায় ঢুকছে না এখন কি করবে সে। রুহি কান্নায় ভেঙে পড়ে বলল, আমি শিওর আংটি পরিয়েই বিয়ে দিয়ে দেবে আমার। এবার ঘাবড়ে যায় তন্ময়। এমন কেন বলছো? মেজো ভাইয়াকে আড়াল থেকে কাজীর নাম্বার কালেক্ট করতে দেখেছি। যদি এই পরিকল্পনা নাই থাকে তবে এখনই কাজীর নাম্বার দিয়ে কি বলো? চুপ করে বসে রয় তন্ময়। রুহি হাঁপাতে হাঁপাতে বলে, এই তুই কিছু বলছিস না কেন তন্ময়ের বাচ্চা? এখন তোর হিরোগিরি কোথায় গেল? 2 চোখ বন্ধ করে বুক ভরে শ্বাস নিয়ে নেয় তন্ময়। রুহি বলতে থাকে, আমার ভাইদের ধমক খেয়ে তোর ভালোবাসা ফুরিয়ে গেল। বলেছিলি তো পালানো লাগবে না, সবার সামনেই বিয়ে করবি তুই। রাগ উঠল তন্ময়ের, চেঁচিয়ে উঠল, এক চড় মারবো। আমাকে জাজ করিস তুই? আর তুই আমাকে যখন তোর ভাইয়েরা ধাক্কাচ্ছিল তখন তো সিঁড়ির কাছে জান্নাতুল ভাবির আঁচলের নিচে লুকিয়েছিলি। সাহস করে এসে সবার সামনে হাতটা ধরে নে, তো আমি তোকে তুলে আনতাম। সব ঠেকা আমার। রুহি ভ্যা ভ্যা করে কাঁদছে। ওয়াশরুমের দরজার ওপাশ থেকে জান্নাতুল ধাক্কা দিচ্ছে। সে এসেছিল রুহিকে নিয়ে স্বামীর কাছে যেতে, স্বামী ডেকে পাঠিয়েছিল। জান্নাত বুঝতে পারে রুহি ওয়াশরুমে ঢুকে কারো সাথে কথা বলছে। স্বামী যদি চলে আসে তাহলে সর্বনাশ, তাই তাড়া দিচ্ছিল রুহিকে। তন্ময় নিজেকে সামলায়, রুহিকে শান্ত করে বলে, এই লক্ষ্মীটি কাঁদে না। আমি কি করব তন্ময়? আমি ওদের সাথে পেরে উঠবো না। ঘন ঘন শ্বাস ফেলে তন্ময়। চলো তবে পালাই। মানে আর অপশন নেই, বিয়ে করে নিলে মেনে নেবে 2 গ্রুপ। চলো পালাই। অসীমকে কল করে বলছি কাজী রেডি দেখতে। তুই ফুটপাত আইডি কার্ড নিয়ে বের হ, পারলে সারাফা চাচার আইডি কার্ডের ফটোকপিও আনিস। রুহি আপত্তি তুলেছে বারবার, তার সাহস নেই এমন কিছু করার। তন্ময় রেগে গিয়ে বলে, বেশ, তবে বিয়ে করো না ডাক্তারকে।
তোরা মেয়েরা হচ্ছিস মেরুদণ্ডহীন, একটু সাহস দেখাতে পারিস না। আর বিয়ের পর তো বরের আদর খেয়েটে ভুলেই যাবি তন্ময় নামের আদৌ কেউ ছিল তোর জীবনে। এই ভিতর ডিম, লজ্জা করবে না আমাকে উপেক্ষা করে অন্য পুরুষের বাসরে ঢুকতে, জাস্ট বিকজ অফ ফ্যামিলি? লজ্জা করবে না তোর? রুহির বুকটা হু হু করে ওঠে। তন্ময় নরম হয়, আকুতি নিয়ে বলে, প্লিজ রুহি, আমার জান, একটু সাহস কর। দেখ, তোর বাবা ভাইকে চিনিস তো নাকি? এছাড়া আদৌ কি উপায় আছে তোর মনে হয়? ফুফিয়ে নেয় কিছুক্ষণ রুহি, চোখের পানি মুছে নেয় আলগোছে, কাপা স্বরে বলে। কি করতে হবে? স্বস্তির নিঃশ্বাস ফেলে তন্ময়, উত্তেজিত হয়ে বলে ওঠে, তুই এক কাপড়ে আইডি কার্ড নিয়ে বাড়ি থেকে বের হ। কি করে পাহারা দিতে আজ মেজো ভাইয়া বাড়িতে যে? সমুদ্রের ব্যাটার গুমরাহ কর। এখন সব প্ল্যান আমি করে দেবো গাধি? হ্যাঁ, নিজে কিছু কর। আমি মোড়ের মাথায় বাইক নিয়ে আছি, ভয় পাওয়ার কিছু নেই জান। কল কেটে রুহি ঝটপট মুখে পানি দিয়ে ফোন লুকিয়ে বাইরে এসে দেখল সুহানা আর জান্নাত হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে বাইরে। রুহি ঢোক গিলছে। সুহানা হতভম্ব হয়ে বলে, তন্ময়ের সাথে কথা বলেছিলে? রুহি ছুটে গিয়েছে বড় ভাবিকে জড়িয়ে ধরল। ভাবি, ভাবি, ওকে আমার লাগবে। এখন এসব বলো না রুহি, বাদ দাও ওকে। রুহি দুই ভাবির পা জড়িয়ে ধরে। জান্নাত লাফিয়ে 3 কদম দূরে গিয়ে চেঁচিয়ে ওঠে, করছো কি পাগল তুমি আপু? আমি পালাবো ভাবি, তোমরা কিছু করো। হতভম্ব সুহানা এবং জান্নাত চোখ বড় বড় করে রুহির দিকে তাকিয়ে আছে তারা। এর মাঝে শামা লাফাতে লাফাতে ঘরে ঢুকে বড় ভাবিকে বলে, ও বড় ভাবি, রুহি আপুকে তো কালই বিয়ে দেবে। পাত্রের দাদুর শ্বাস টান, এখন যাই তখন যাই অবস্থা, অ্যাপোলোতে ভর্তি আছে। আচ্ছা, শপিং টপিং কি হবে না নাকি? সাথে সাথে এক বিকট চর পড়ে শ্যামার গালে। শ্যামা আতকে উঠে রুহির দিকে তাকায়। রুহি চেঁচিয়ে ওঠে, আমি মরবো না বাঁচবো সে নিয়ে টানাটানি আরও এসেছে ওর শপিং নিয়ে। ভাগ এখান থেকে বিয়াদব। শ্যামা চর খেয়ে গাল ডলতে ডলতে বেরিয়ে যায় ঘর থেকে। জান্নাত গিয়ে দরজা আটকে দেয়। সুহানা রুহিকে ধরে ঝাঁকুনি দিয়ে বলে, খেপেছো? পালাবে? কিসব বলছো? পালাবো আমি, এবং তোমাদের সাহায্য দরকার। জান্নাত ঘামছে। সুহানা রেগে যায়। অসম্ভব, এমন অহেতুক কথা বলো না, আমি পারবো না। এ বাড়ির মান সম্মান জড়িয়ে আছে রুহি। সুহানা বেরিয়ে যায়। সে এসবে নেই। রুহির অসহায় দৃষ্টি জান্নাতের চোখে আটকাতেই জান্নাত ঢোক গেলে। রুহি গিয়ে মেজ ভাবিকে জড়িয়ে ধরে। ভাবি তুমি প্লিজ কিছু করো, প্লিজ, আমার লক্ষ্মী মেজো ভাবি, তুমি না আমায় ভালোবাসো? এসব কি বলছো তুমি রুহি আপু? এ হয় না, আব্বা মা কষ্ট পাবে জানো। রুহি দম ফেলে। কিছু মুহূর্ত ভেবে সে বুঝে যায় এভাবে হবে না, তাকে অন্য পথ বের করতে হবে। জান্নাত এগিয়ে যায়, রুহির মাথায় হাত বুলিয়ে বলে, আমি আব্বাকে ধরবো আজ, হাতে ধরে তাকে বোঝাবো, একটু ধৈর্য ধরো। শ্বাস ফেলল রুহির দু চোখ বুজে, বলল, ঠিক আছে, তবে একটা কাজ করতে পারবে? কি কাজ? ওর সাথে 5 মিনিট কথা বলে আসি। তুমি ভাইয়াকে আধা ঘন্টার জন্য আটকে রাখতে পারবে না? কোথায় কথা বলবে? বাউন্ডারির বাইরে অপরিচিতা বাগানের ওখানে। ও ছটফট করছে, ওকে একটু বুঝ দিয়ে আসি, যাবো আর আসবো। তোমার মেজো ভাইয়া জানতে পারলে কি হবে জানো? সেই জন্যই তো তুমি কিছু করবে। আমি কি করব? ভাইয়াকে কিছুক্ষণের জন্য আটকে রাখো, আমি ঘর থেকে বেরোবো। মানে? মানে কিছু একটা করে আটকে রাখো ভাইয়াকে। তোমার ভাইয়া আবার মেরেই ফেলবে আপু। ভাইয়া কখনোই তোমাকে মেরে ফেলবে না। ভাইয়া কি করে বুঝবে তুমি আমাকে সাহায্য করেছো? ভাবি, আমি মরে যাব, প্লিজ সাহায্য করো। এমন কথা বলো না আপু। তাহলে যা বলছি তাই করো, আটকে রাখো ভুলিয়ে ভালিয়ে আধা ঘন্টা। আমার জন্য এইটুকু যদি না পারো তাহলে করতে হবে না, তবে তোমার স্বামীকে গিয়ে বলে দাও আমি ঘুমের ঔষধ খাবো। রুহি নিজের সিদ্ধান্তে অটল। জান্নাতের বুকটা ভয়ে সিটিয়ে যাচ্ছে। সে কি করে ওই লোকটাকে ভুলিয়ে রাখবে? ওই স্বামীর চৌধুরীকে? ওই লোকটাকে ভুলিয়ে রাখা জান্নাতের সাধ্যই পাঠিয়েছিল রুহিকে ডাকতে। এক্ষুনি ঘর থেকে বেরিয়ে হাঁকডাক শুরু করে দেবে হয়তো। ধীর পায়ে জান্নাত এগিয়ে যায়। ঠিক তাই, স্বামীর বেরোচ্ছিল। জান্নাতকে দেখে বলল, এতক্ষণ লাগে ওকে আনতে? ও কই? ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে মানে এই ভর সন্ধ্যায়? কাজ ছিল তো, আমি বুঝিয়ে মাথায় তেল লাগিয়ে চুল বেঁধে দিয়ে এলাম। যাবেন না প্লিজ, বিরক্ত করতে এখন যাবেন না, আধা ঘন্টা পরে উঠাই।
কথাগুলো বলতে বলতে জান্নাতের বারবার আটকাচ্ছিল। স্বামীর গিয়ে বিছানায় বসল। ছটফটে ভাব স্বামীরের আচরণে। বোনের জন্য দুশ্চিন্তা হচ্ছিল খুব। জান্নাত দুবার ফাঁকা ঢোক গিলে একটা কাজ করল, লাগিয়ে দিল দরজাটা। স্বামীর চোখ তুলে একবার দেখে, ফোনটা হাতে তুলে নিয়ে অফিসের কারোর সাথে কথা বলছিল। জান্নাত গিয়ে চুপচাপ স্বামীরের পাশে বসল। স্বামীর ফোন রেখেও কিঞ্চিত অবাক হয়ে জান্নাতকে আগলে নিয়ে ওকে দেখল। নরম গলায় বলল, তোমার শরীর ঠিক আছে? মনে হচ্ছে অসুস্থ। জি না। অস্ফুটে বলে মেয়েটা। তো জান্নাত ধীরে ধীরে নিজের 2 হাত দিয়ে আগলে ধরল স্বামীরের গলা। নিচু স্বরে বলল, আপনি রেগে আছেন আমার উপর কোনো কারণে? স্মিত হাসে স্বামীর, দুপাশে মাথা ঝাঁকায়। বউকে গালে চুমু খেয়ে বলে, তুমি রেগে থাকার মতো বউ নাও আমার লক্ষ্মীটি। আচমকা পেলব 2 হাত জড়িয়ে ধরল স্বামীরকে জান্নাত। নৈকট্য বৃদ্ধি পেতেই জান্নাতের উষ্ণতায় মাথা ঝিমঝিম করে উঠল স্বামীরের। জান্নাত আড়স্তটা ভেঙ্গে আজ গালে চুমু খায় স্বামীরের। ভীষণ অবাক হয় স্বামীর। এভাবে জান্নাত কখনো আদর করে না তাকে। ঘড়িতে সন্ধ্যা 7টা তখন। স্বামীর ঘড়ি দেখে জান্নাতকে দূরে সরিয়ে দিতে চাইল। সন্ধ্যাবেলায় এসবের মুড নেই তার। তাছাড়া রুহির খোঁজ নিতে হবে। অসময়ে ঘুমানোর কোনো ভালো লক্ষণ নয়। স্বামীর উঠে যাবে বুঝতে পেরে জান্নাত এক কাজ করে বসল। কোলে চেপে বসে গলা জড়িয়ে ধরে থাকল। স্বামীর বউকে এভাবে পেয়ে খুশি। বউটা তার বড় আদরের, অনেক আদরে। মাথায় হাত বুলিয়ে দিয়ে স্বামীর বলল, সেদিন রাতে বকেছিলাম, মন খারাপ এখনো? দুপাশে মাথা নাড়ে জান্নাত। স্বামীর নিচু স্বরেই বলতে থাকে, আমার কথা শোনো না কেন? তাহলে বকি? জান্নাতের নরম ছোট তুলতুলে ডান হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে খেলা করতে করতে বলল স্বামীর কথাটা। জান্নাত জবাব দেয় না। তাকে আরও কিছুক্ষণ আটকে রাখতেই হবে স্বামীরকে। বউয়ের উষ্ণ শ্বাস গলার কাছে আশ্রে পড়ছে। পৌরুষ নারীর কামনীয়তার ছলনায় হার মেনেছে। মৃদু শ্বাস ফেলল স্বামীর। হঠাৎ নিজের খেই হারিয়ে ওকে শুইয়ে দিল। চওড়া হলো ওর ওপর। তার মাথায় আর অন্য কিছু নেই। সে ঘোর লাগা দৃষ্টিতে শুধু দেখতে পাচ্ছে তার অধিকারের ঠাসা নারীকে, যে আজ নিজে থেকে আমন্ত্রণ জানাচ্ছে তাকে। ওকে চুমু খেতে গিয়ে আজ স্বামীর বেশ অবাক হলো। আজ শুধু সহাস্যে সায় নয়, বরং জান্নাত বেশ উৎসাহী। এতটা সাহসী জান্নাত নয়। আচরণগত দিক থেকে জান্নাত প্রচণ্ড লাজুক এবং ঘনিষ্ঠতার সবসময় অনীহা থাকে জান্নাতের। স্বামীর সবসময় টের পায়। মরা মাছের মতো পড়ে থাকা মেয়েটা আজ লাজের খোলস থেকে বেরিয়ে এভাবে স্বামীরকে আশকারা দিচ্ছে দেখে অবাক হওয়াটাই স্বাভাবিক। স্বামীর একবার চাইলেও জিজ্ঞেস করতে, জান্নাত এত অস্বাভাবিক আচরণ করছে কেন? পরপর নিজেকে নিজেই বাধা দিল। যদি লজ্জা পেয়ে যায় তাহলে এই সুন্দর সন্ধ্যাটা নষ্ট হবে। ভালোবাসাবাসিতে আচ্ছন্ন হয়েছিল দীর্ঘ সময় দুজন। একে অপরকে জড়িয়ে ধরে শুয়েছিল দীর্ঘ সময়। স্বামীর চোখ বুজেছিল। হঠাৎ চোখ মেলে তাকিয়ে তৎপর হয় স্বামীর। রুহির সাথে কথা বলতে হবে তার। জান্নাত স্বামীরকে উঠতে দেখে আবারও বাধা দিল। উঠছেন? অবাকের পরে অবাক হচ্ছে স্বামীর। আজ এই মেয়ের হলো কি? বউয়ের কপালের একটা সন্তুষ্টির চুমু খেয়ে উঠে বসেই বলে, তুমিও ওঠো, রুহিকে ডেকে আনো। ঠিক সেই সময় বাড়িতে রেজিয়ার চেঁচামেচি শোনা যায়। জান্নাতের বুক কাঁপছে। কেউ কিছু টের পেয়েছে? রুহি আপু কি ধরা খেয়েছে? পরপর দরজায় ধাক্কা পড়ে। শামার গলা, মেঝো ভাইয়া, আপু বাড়িতে নেই। তন্ময়ের মাথা বনবন করছে। হৃদস্পন্দন দ্রুত থেকে দ্রুতর হচ্ছে। সে সত্যি রুহিকে ভাগিয়ে নিয়ে যাচ্ছে। মোড়ের মাথায় বাইক নিয়ে দাঁড়িয়ে আছে তন্ময়। ঘড়ি ধরা ঠিক সময়ে 8:30 রুহির এখানে আসার কথা। রুহি সময়ের পাক্কা একেবারে। ঠিক 8:30 নাগাদ সোডিয়াম আলোতে তন্ময় দেখল তার প্রেয়সী ছুটতে ছুটতে আসছে। হাতে শুধুমাত্র একটা পার্স ব্যাগ, পরনে সালোয়ার কামিজ, আর কিছুই নেই। এভাবে চলে এসেছে প্রেমিকার হাত ধরে পালাতে। তন্ময়ের ভীষণ আবেগ হয়ে পড়ে। এই মেয়েটাকে ভালো রাখতে পারবে তো সে? পারবে তো? রুহি এসে তন্ময়ের বাইকের সামনে দাঁড়ায়। চোখ ভেজা তার। তন্ময় দেখে সেই ছোট্ট রুহি এসেছে। ছোটবেলা থেকে একসাথেই বড় হয়েছে দুজন। চৌধুরী আর হাওলাদার বাড়ির ছেলেমেয়েরা একসাথেই খেলতো। তন্ময় ভাইয়া বলে মাথা খারাপ করে দিত মেয়েটা। বড়রা হাসাহাসি করে বলতো তন্ময় আর রুহির বিয়ে দেব। মজা করে এমনটা বললেও বড়রা চাইতেন এমনটা হোক। এতে 2 বাড়ির বন্ধন পোক্ত হবে। তন্ময় বড়দের করা ওই মজাকেই আঁকড়ে ধরে ধীরে ধীরে অনুভূতিতে জড়ো করে ফেলেছিল। আজ সে এই রুহিকে সত্যি বিয়ে করবে, অথচ বড়দের কষ্ট দিয়ে।
বড়দের কষ্ট দিয়ে তারা সুখী হবে? আস্তে করে তন্ময় বলল। বাইকে ওঠো। রুহি বাইকে উঠল। তন্ময় বলল, ভয় করছে? হুম। আমারও করছে। তাহলে ফিরে যাবেও? হাসল তন্ময়। বাইকে স্টার্ট করে বলল, সে সুযোগ নেই, তোকে আমার লাগবে। রুহি বাড়ি ছেড়ে পালিয়েছে। মুহূর্তেই হাহাকার লেগে গেল কমলা রঙের রোদে। রিজিয়া বুক চাপড়ে কাঁদছে মেয়ের বোকামি দেখে। সুহানা মাথায় হাত দিয়ে বসে আছে। সে কেন সতর্ক করল না রাজনকে? রুহি যে এত কম সময়ের মধ্যে এমন একটা কাজ করে ফেলবে সে বুঝে উঠতেই পারেনি। বাহিরে মায়ের চিৎকার। বন্ধ ঘরের ভেতর থেকে স্বামীর আবারও বলল, কি হয়েছে শ্যামা? ভাইয়া আপু বাড়িতে নেই। জান্নাত পাথরের মতো দাঁড়িয়ে আছে, নিজেকে আঁচলে জড়িয়ে। স্বামীর কথাটা শুনেই হতভম্ব হয়ে জান্নাতের মুখের দিকে তাকায়। জান্নাত দৃষ্টি নামিয়ে নেয়। সে নিজেই হতভম্ব এবং তার শরীর কাঁপছে। স্বামীর কিছু পল জান্নাতকে দেখে পোশাক নিয়ে চুপচাপ ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে নেয়। শাওয়ারের পানিতে ভিজতে ভিজতে ক্রমশ স্বামীর মুখটা কঠিন হয়ে ওঠে। ওয়াশরুম থেকে বেরিয়ে স্বামীর ভেজা চুল না মুছেই হন্তদন্ত হয়ে ফোনটা হাতে নিয়ে বেরিয়ে যায় ঘর থেকে। জান্নাত মাথা নিচু করে মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। রুহি ঘরে নেই, এটা প্রথম আবিষ্কার করে সুহানা। রিজিয়া মাইমুনের ঘরে ছিল তখন। স্বামীর নিচতলায় নামার সাথে সাথে রিজিয়া ছুটে আসে। ও বাবা, তোর বাবাকে কি করে সালাম দেব আমি? স্বামীর ফোনে কারো নাম্বার ডায়াল করতে করতে ভীষণ শান্ত স্বরে জবাব দেয়, গেলে ওদের দৌড় কাজে অফিসে, চিন্তা করো না, খুঁজে আনবো। এক এক করে সমস্ত জায়গায় কল করতে থাকে স্বামীর। পরিচিত বন্ধু বান্ধব থেকে শুরু করে বরিশালের নেতা শ্রেণীর লোকজন যারা স্বামীরের বন্ধু তাদেরকে সকলকে। শহর চষে বের করাবে রুহিকে। অফিস থেকে ছুটে এসেছে রাজন, সারাফাত। চেঁচামেচি কেউই করছে না। যতক্ষণ সম্ভব বিষয়টাকে চেপে রাখতে হবে। পাড়া পড়শিরা টের পাবে নয়তো। বুকে হাত বেঁধে চিন্তিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে স্বামীর। রাজন শার্টের হাঁটা গোটাচ্ছে। চল তন্ময়ের বন্ধুদের বাড়িতে ছানবিন করি, আমি কয়েকটাকে চিনি। স্বামীর ভাইকে বলে। তুমি দাঁড়াও, আমি আসছি একটু। বলে সে দোতলায় ওঠে। জান্নাত গোসল সেরে ভেজা চুল নিয়ে দাঁড়িয়ে আছে মলিন মুখে। তার সমস্ত শরীর কাঁপছে। একটু আগে সে কি করেছে? রুহি আপুকে ভাবতে সাহায্য করেছে। রুহি আপু ভেগেই গেল তাকে মিথ্যা বলে। তার সময়গুলো কেমন ঘোরের মতোই কাটছে। বাইরে পদধ্বনি শোনা যায়। জান্নাত চোখ তুলে দেখল স্বামীর ঘরে ঢুকছে। ভয়ে জড়সড় হয়ে জান্নাত নিজেকে সামলে নিল। কন্তি উৎকণ্ঠা নিয়ে এগিয়ে এলো সামনে। খবর পেলেন রুহি আপুর? একটা প্রচণ্ড চর সে মুহূর্তে তার গাল ছুঁয়ে যায়। ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল জান্নাত। চরের ধাক্কা সামলাতে বেগ পেতে হয় তাকে। এমন চর ইহজীবনে তাকে কেউ দেয়নি। মুহূর্তেই মাথাটা দুলে ওঠে। ডান গালটা টনটন করছে। যন্ত্রণায় কাতর জান্নাত গালে হাত চেপে ঘাড় ঘুরিয়ে স্বামীর দিকে তাকায়। শরীর ক্ষোভে ফেটে পড়ছিল। চেঁচিয়ে উঠল সে। ছলনা করতে শিখেছিস আমার সাথে? বাইকে উঠে রুহি নিশ্চুপ কাঁদছে। তন্ময় বিরক্ত ভঙ্গিতে বলে, আরে এখন থেকে শুরু করে দিলি? কান্নাকাটি অনেক করতে হবে দুই পরিবারের জন্য। এখন একটু বিশ্রাম নে, চোখের পানি বাঁচিয়ে রাখ। রুহি হাঁপাতে হাঁপাতে বলে, খুব বড় একটা অন্যায় করেছি তন্ময়। কি করেছিস? রুহি ঘটনা খুলে বলতেই তন্ময় হুট করে বাইক থামায়। ঘুরে অবিশ্বাস্য নজরে রুহিকে দেখে বলে, তাই বলে তুই এমন করবি? অন্য কোনো উপায় যে ছিল না তন্ময়। ওরা কেউ আমার সাথ দিতে চায়নি। ভাইয়ের চোখ কান সবসময় খোলা থাকে। ফ্যাস ফ্যাস করে কাঁদতে কাঁদতে বলল রুহি কথাটা। লম্বা লম্বা শ্বাস ছাড়ে তন্ময়। অসহায়ের মতো ক্রন্দনরত রুহির চেহারা দেখে বলে ওঠে, দোষ আমার সম্পূর্ণটা, তোর নয়। ভাবিকে কখনো সরি বলে নেব। চল।